বিখ্যাত গোয়েন্দা আরণ্যক বাসু সংবাদপত্রে প্রাইভেট সেক্রেটারি চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন। সৌভাগ্যক্রমে আমি শেষ পর্যন্ত মনোনীত হই। তারপর দীর্ঘদিন তিনি গোয়েন্দা ও আমি তার সেক্রেটারি হিসেবেই একসাথে রহস্য রোমাঞ্চ ভরা জীবন কাটাতে কাটাতে কখন যেন দুই প্রিয় বন্ধুতে পরিণত হয়েছি এবং আমরা আপনি থেকে তুমিতে এসে পৌঁছেছি, সে শুধুই সময় জানে। আরণ্যকের যেমন তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা, যেমন দুর্ধর্ষ সে গোয়েন্দা, তেমনি রোম্যান্টিক প্রেমিক মানুষ। রসিকতা করতেও সে সিদ্ধহস্ত। তার প্রেম, বিবাহ এবং ছোট্ট একটি ফুটফুটে সন্তানের পিতা হয়ে ওঠার এই অনিন্দ্য সুন্দর সফরের বর্ণনাও আমাদের গোয়েন্দা কাহিনীর বিভিন্ন পর্বে উল্লেখ করেছি আমি। রুদ্রপ্রিয়া সত্যি তার যোগ্য সহধর্মিণী। ভগবান শিবের যেমন পার্বতী, ঠিক তেমনই আমাদের আরণ্যকের রুদ্রপ্রিয়া, আমার বৌঠান। যাই হোক, অনেকটা ভনিতা হলো। আসুন আমাদের আজকের গল্পটা শুরু করি বলা। সকাল 8টার মধ্যে তৈরি হয়ে বৈঠক ঘরে বসে আমেজ করে একটা সিগারেট ধরিয়েছি। আরণ্যক ওর চশমা ধুতির খুঁটে মুছতে মুছতে ওর ঘরের থেকে বেরিয়ে এসে বলল, দাও একটা সিগারেট খেয়েই বেরোই। এত তাড়াতাড়ি স্টেশনে গিয়ে কি লাভ? 7:50। আরণ্যকের শ্যালক সুরঞ্জন সেন মেসেঞ্জারে সুদৃশ্য বাগান বাড়ি করেছেন, এখন সেখানেই থাকেন। ওর কাছেই ঘুরতে গেছে রুদ্রপ্রিয়া অমলকে নিয়ে। অমল মানে আরণ্যকের ছেলে, মাত্র 2 বছর বয়স। আমরা ওকে তাতাই বলেই ডাকি। একটা তদন্ত কার্য চলছিল, সেটা সমাপ্ত হওয়ার পর এবারে আমরাও দুজনে মিলে আজ মেসেঞ্জারেই যাচ্ছি। আরণ্যক সিগারেট ধরিয়ে আগের দিনের কাগজটা হাতে নিয়ে আবার গতকালের স্মৃতি আওড়াতে শুরু করল। আজকের কাগজ এখনো আসেনি বোধহয়, ওটা আর আজকে পড়াও হবে না। মনে মনে ঠিক করেই নিয়েছিলাম স্টেশন থেকে কাগজ কিনে নিয়ে তারপর ট্রেনে চাপব। সিগারেটের শেষ অংশে একটা ছোট টান দিয়ে ঘরে চশমাটা আনতে যাব, এমন সময় সদর দরজায় করাঘাত। আরণ্যক বলল, বোধহয় তীরে এসে তরি ডুবল। তরি ডুবলে রুদ্রপ্রিয়া বৌঠান আমাকেও ডুবিয়ে মারবে বলে আমি দরজা খুলতে গেলাম। খুলে দেখি পিয়ন মশাই হাসি মুখে একটা বাঁশ পাতার খাম এগিয়ে দিয়ে আমার দিকে চেয়ে রয়েছে। কিছুক্ষণের জন্য মনে হলো চিত্রগুপ্তর হাতে স্বয়ং যমরাজ আমার অন্তিম বার্তা পাঠিয়েছেন। সই করে চিঠিটি নিয়ে ঘরে চলে এলাম। খামের উপরে প্রেরকের নাম উল্লেখ করা নেই, তবে স্ট্যাম্পটা খানিকটা চেনা লাগলেও ঠিক মনে করতে পারলাম না। আরণ্যকের হাতে চিঠিটা দিতেই ও বলল, চিঠিটা এসেছে জয়ন্তী থেকে। কে হতে পারে বলো তো অতুল? এই না দেখি, পড়ো দেখি। এটুকু বলে আবার চিঠিটি আমার দিকে এগিয়ে দিল সে। আমি অনিচ্ছা সত্ত্বেও খামটা খুলে পড়তে শুরু করলাম। চিঠিতে যা লেখা আছে তার মর্ম এই: প্রিয় আরণ্যকবাবু ও অতুলবাবু, বলেছিলাম এমন কোনো ঘটনা নিজের চোখে প্রত্যক্ষ করানোর জন্য আমি আপনাদের একবার আমন্ত্রণ করবই। আমাকে মানে ভূতনাথকে হয়তো আপনাদের দুজনেরই মনে আছে। সেবার সুশান্ত বাবুর আমন্ত্রণে ভানগড় এসে আপনি যা করে গেছেন তার সুনাম এখনো এখানে চর্চিত আছে। আমি কিন্তু আপনাকে ভানগড় থেকে চিঠি লিখছি না, আমি আছি এখন জয়ন্তীতে। জায়গাটা কুচবিহার কিংবা আলিপুর দুয়ার থেকে খুব বেশি দূর নয়। সত্যিকারের ভূত যদি দেখতে চান তাহলে আমি অনুরোধ করব এখানে একবার আসুন। নিচে আমার শ্যালকের টেলিফোন নাম্বার রইল, এই নাম্বারে টেলিফোন করে আপনাদের আগমন বার্তা নিশ্চিত করবেন। থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না, সেই নিয়ে কোনো প্রকার চিন্তা করার কোনো কারণ নেই। আর বিশেষভাবে বলে রাখি, এখানে এখন হাড় হিম করা ঠান্ডা, দয়া করে শীত বস্ত্র সাথে করে নিয়ে আসবেন। এটি আপনার বন্ধু ও শুভানুধ্যায়ী ভূতনাথ শাস্ত্রী। ইতি আপনার বন্ধু ও শুভানুধ্যায়ী ভূতনাথ শাস্ত্রী। চিঠিটা পড়ে আমি আরণ্যকের দিকে চাইলাম, দেখলাম মিটিমিটি হাসছে। নিশ্চয়ই এই হাসির পেছনে ভানগড়ে সেই অদ্ভুত ঘটনাটি লুকিয়ে আছে, তা বোঝাই যাচ্ছে। বললাম, কি ভাবছ?
একবার যাবে নাকি ওখানে? মোটের উপর ভূতনাথ বাবুর আমন্ত্রণ রক্ষা করার প্রতিশ্রুতি আমরা দিয়ে এসেছিলাম, তাই সেখানে যাওয়াটাই আমাদের জন্য সম্মানজনক। তুমি তোমার বৌঠানকে বলো আর সপ্তাহখানেক মেসেঞ্জারে থাকুক, তারপর না হয় ওকে গিয়ে নিয়ে আসা যাবে। কেন? তা কেন? ওকে নিয়ে গেলেই তো হয়। সে মন্দ বলনি, কিন্তু তাতাইকে নিয়ে গেলেই আবার কোনো না কোনো অসুস্থতা বাঁধিয়ে বসবে। সেক্ষেত্রে তাতাইকে সুরঞ্জনের কাছে রেখে রুদ্রপ্রিয়াকে নিয়ে যাওয়াই যায়। আমি বৌঠানকে টেলিফোন করলাম। ওর কথায় এটা স্পষ্ট বুঝতে পারলাম, পারলে সে এখনই এসে আমাদের চিবিয়ে খায়। আমার প্রস্তাবের উত্তরে সে খাপ্পা হয়ে বললে, শোনো, তোমাদের যাওয়ার হয় যাও, আমি এক মুহূর্ত তাতাইকে ছেড়ে যাব না। তার বাবার কোনো দায়িত্বজ্ঞান না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। আমার যেদিন ইচ্ছে হবে সেদিন বাড়ি ফিরবো, এই আমি বলে দিলাম। বিরস বদনে আরণ্যকের দিকে তাকালাম। ও বলল, এই কারণেই আগেই বলেছিলাম, শুনলে না, এখন বুঝো। আমি কোনো উত্তর দিলাম না। এই ব্যাপারটা আমার এখন গা সওয়া হয়ে গেছে। ট্রাঙ্ক বোঝাই করে আমার ও আরণ্যকের শীতের পোশাক ও নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে পরদিন বেরিয়ে পড়লাম জয়ন্তীর উদ্দেশ্যে। ভূতনাথবাবুর শ্যালকের কাছে টেলিফোন করে রাতেই আমাদের আসার খবরটা জানিয়ে দিয়েছি। ভদ্রলোক কথাটা ভুল বলেননি। কুচবিহার স্টেশন থেকে মোটর ধরে যখন জয়ন্তীর দিকে যাচ্ছি, তখন থেকেই অনুভব করতে শুরু করলাম প্রবল শৈত্যপ্রবাহ। আরণ্যক ড্রাইভার মঞ্জিলকে জিজ্ঞেস করল, এই জায়গাটার নাম কি? এটা আলিপুর সাহেব, এরপরেই কুমারগ্রাম, তারপর জয়ন্তী। পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে সাহেব। আরণ্যক একটা সিগারেট ধরিয়ে জানালা দিয়ে বাইরের দিকে চাইল। বেলা ফুরিয়ে এলো কুমারগ্রাম ছাড়তে। মাঝে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমরা চা বিস্কুট সহযোগে খানিকক্ষণ বিশ্রাম করে নিয়েছি এবং তারই সাথে ট্রাঙ্ক থেকে গরম পোশাক বের করে গায়ে চাপিয়ে নিয়েছি দুজনে। শীতের বিকেলে রোদের ঝাঁঝ কমে আসার সঙ্গে সঙ্গে কনকনে ঠান্ডা, প্রকৃতির তেজ আরও যেন বেড়ে উঠল। পরন্ত সূর্যের লাল আভায় আঁকাবাঁকা রাস্তাগুলো যেন গা এলিয়ে দিয়েছে। রাস্তার পাশে ধুলোটে গড়নে ঘন হয়ে বেড়ে উঠেছে বুনো কুল গাছের ঝোপ। গ্রামের অধিবাসীরা মাঠের থেকে গরু ছাগল নিয়ে ফিরছে যার যার বাড়িতে। সত্যি সিমেন্ট বালির কলকাতা শহর পেরিয়ে এসে এমন দিগন্ত বিস্তৃত শ্যামল ছায়াচ্ছন্ন পরিবেশে পৌঁছালে যে কোনো শহুরে মানুষের মন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কিন্তু একই সাথে এমন ফাঁকা নির্জন জায়গায় যদি ভূতনাথ বাবু কোনো অলৌকিক উপস্থিতির সম্ভাবনা দাবি করেই থাকেন, তাহলে সেটা এক বাক্যে অস্বীকার করা সম্ভব নয়। গাড়ির কাঁচ বন্ধ, গাড়ির আলো সামনের যেটুকু স্থানে পড়ছে সেটুকু জায়গা ছাড়া বাকি সবটাই কুয়াশাচ্ছন্ন। বাইরের পরিবেশ হঠাৎ অন্ধকার হয়ে আসায় আমরা বলা যায় বাধ্য হয়েই সেই আলোকিত স্থানটুকুর দিকে চেয়ে আছি। এমন সময় হঠাৎ মনে হলো বুকে হেঁটে আমাদের গাড়ির সামনে দিয়ে দ্রুত কেউ রাস্তা পেরিয়ে চলে গেল। মঞ্জিল সজোরে গাড়ির ব্রেক কষতেই ধাক্কা খেলাম। সামনের আসনের কোনো এক শক্ত ধাতব বস্তুতে। মঞ্জিল বলল, ওটা কি গেল সাহেব, আপনারা দেখেছেন? আরণ্যক নিমেষেই গাড়ির থেকে নেমে পড়তেই বললাম, আরণ্যক, আরে আরে অজানা জায়গায় এভাবে গাড়ি থেকে নেমো না। না, তুমি না কথা শুনবে না, তোমার জন্য আমাকেও। বলে আমিও নামলাম গাড়ি থেকে। মাথায় বেশ চোট পেয়েছি। ব্যথার জায়গায় হাত দিয়ে কয়েকবার পরীক্ষা করে নিলাম সেখান থেকে রক্ত বেরোচ্ছে কিনা। সন্ধ্যা নেমেছে ঠিকই, কিন্তু এখনও বাইরেটা অস্পষ্ট হলেও দেখা যাচ্ছে। সামনে ঘন কুল গাছের জঙ্গল। যেটা ঘটল সেটা যে কেবল চোখের ভুল নয়, তার প্রমাণ দিচ্ছে ওই কুল গাছের দুলতে থাকা ডালপালাগুলো। গাড়ির ভেতর থেকে মঞ্জিল বলল, উঠে আসুন সাহেব, এখানে দাঁড়িয়ে কাজ নেই, আসুন আসুন, উঠে আসুন। আরণ্যকের মনে কৌতূহলের ঢেউ উঠছে ঠিকই, কিন্তু আমি সেই মুহূর্তে তার ইচ্ছেকে প্রশ্রয় দেওয়ার অবস্থায় নেই।
তাছাড়া সত্যি তো, অজানা অচেনা জঙ্গলে এলাকা, কে জানে কোনো বন্য জন্তু জানোয়ারও তো হতে পারে। ওকে হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে আমিও উঠে এলাম নিজের স্থানে। মঞ্জিল এক মুহূর্ত দেরি না করে দ্রুত গাড়ি গড়ালো সেখান থেকে। এক বুক কৌতূহল চাপা দিয়ে সন্ধ্যা 6:30 নাগাদ পৌঁছলাম জয়ন্তীর ঘাটে। ভূতনাথবাবু টেলিফোনেই বলে দিয়েছিলেন এই জায়গায় এসে আমাদের জন্য অপেক্ষা করবেন উনি। আমাদের মোটর এসে দাঁড়াতেই লক্ষ্য করলাম চাদর মুড়ি দেওয়া লম্বা লম্বা দুজন লোক আমাদের গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসছে। ভূতনাথবাবুর হাসি মুখখানা একবার দেখলে তা ভোলার উপায় নেই। ফর্সা টুকটুকে গায়ের রঙের সাথে ঈষৎ লালচে গাল ও নাকের দুপাশে দুখানা গোল গোল রহস্যময় চোখ, দেখলেই মনে হয় উনি সত্যি এক বিরাট অভিজ্ঞতা সম্পন্ন ভিন্ন স্বাদের ব্যক্তিত্ব। আরণ্যক গাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় উনি কিছু একটা বললেন, কিন্তু দরজা জানলা সব বন্ধ থাকার কারণে কিছুই শুনতে পেলাম না। মঞ্জিল দরজা খুলে বাইরে বেরোতেই শুনলাম, গাড়িতেই বসুন আরণ্যকবাবু, আর একটু যেতে হবে সামনে, বলে ওনারা দুজন দরজা খুলে আমার পাশে চেপে বসলেন। ভূতনাথবাবু বললেন, কি ব্যাপার অতুলবাবু, কেমন আছেন? আচ্ছা, আপনাদের রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না না, আমাদের কোনো অসুবিধা হয়নি। আপনারা এখানে হেঁটে এসেছিলেন নাকি? হ্যাঁ, ওই আর কি। এত শীতে কি আর সাইকেল চালানো যায়? তাছাড়া দুজনে মিলে সাইকেলে ছুটতে সময় লাগবে, তাই ওটা ব্যবহার করিনি। আর খামোকা ছুটতে যাবেন কেন? আরে সেটা দেখাতেই তো আপনাকে এখানে ডেকেছি মশাই। যাক, তার আগে আপনাকে পরিচয় করিয়ে দিই। এ হলো আমার শ্যালক নিধিরাম। এই অঞ্চলের মহারাজের একটি শিকারের আস্তানা আছে, সেটাকে একটা বাগান বাড়ি বললেও ভুল হবে না। ও ওই বাড়িটি দেখাশোনা করে। আমি তো ওর কাছেই উঠেছি। এখন এত কথা বললে কাজ নেই, আগে চলুন, হাত মুখ ধুয়ে একটু গরম গরম চা নিয়ে বসে সবটা বলি। আসুন। গাড়ি ছুটল ভূতনাথবাবুর দেখিয়ে দেওয়া পথ অনুযায়ী। জয়ন্তী ঘাট থেকে শিকারের ঘাঁটি পৌঁছতে সময় লাগলো আরও আধা ঘন্টা। গাড়ি থেকে নেমে আমাদের জামা কাপড়ের ট্রাঙ্কটা জোর করে নিধিরামবাবু মাথায় করে নিয়ে গেলেন বাড়ির ভেতর। প্রথমে ভূতনাথবাবুর থেকে পাওয়া ওই রোমহর্ষক চিঠি, তারপর রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনা, আর এখন এই বৃদ্ধ দানবের মতো সামনের দিকে ঝুঁকে পড়া এখানকার কথিত মহারাজার শিকারের আস্তানা। আটা শিউরে উঠল। আমরা উভয়ে ভূতনাথবাবুকে লক্ষ্য করে উঠে এলাম বাড়ির বারান্দার ওপর। মোটর ড্রাইভার মঞ্জিল যেন অপেক্ষা করছিল কখন আমাদের নামিয়ে ওর পারিশ্রমিক নিয়ে কেটে পড়বে। দূরে ওর গাড়ির শব্দ মিলিয়ে যেতেই পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। প্রশ্ন করলাম, আচ্ছা, বাড়িতে তেমন কোনো আলো দেখতে পাচ্ছি না যে, লোডশেডিং নাকি? অতুলবাবু, এই ব্যাপারটাই একটু অখুশি হতে হবে আপনাদের। এই বাড়িতে এখনো কারেন্টের ব্যবস্থা হয়নি। অবশ্যই সেটা হবে বলেও মনে হয় না, কারণ মহারাজার বংশধর এখন যারা আছেন তারা বিশেষ কেউ এই আস্তানায় আসেন না, এবং শিকারেও তেমন কোনো শখ নেই তাদের। তবে শুনলাম একজন আছেন, কি যেন নামটা, হ্যাঁ, রামজীবন রায়, মানে এই একই জ্ঞাতির ছেলে। উনি নাকি ভুটানের পাহাড়ি অঞ্চলে বেশ কয়েকদিন শিকার করার উদ্দেশ্যে ঘুরে বেরিয়েছেন। ভূতনাথবাবুর কথা শুনতে শুনতে আমরা ঘরে এলাম। বাড়িটা সেকেলে হলেও ভেতরে আগুন জ্বালার ব্যবস্থা আছে, এবং সেটা যে প্রতিনিয়ত ব্যবহার করা হয় তাতে সন্দেহ নেই। নিধিরামবাবু ব্যাগপত্র রেখে আগে সেখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করতে শুরু করলেন। আমাদের বসিয়ে ভূতনাথবাবু আবার দরজার সামনে গেলেন। সন্দিগ্ধ দৃষ্টিতে বাইরের দিকটায় কয়েকবার বিক্ষিপ্ত দৃষ্টি বুলিয়ে নিয়ে দরজা বন্ধ করে খিল তুলে দিলেন। তারপর বললেন, খুব বিপজ্জনক হয়ে উঠেছে এই অঞ্চল আরণ্যকবাবু। পরপর দুটি মানুষকে মেরে ফেলেছে এক প্রেতাত্মা। হ্যাঁ, বলছেন কি? প্রেতাত্মা? তবে আর বলছি কি মশাই, নিধিরামের সাথে এই শিকার ঘাঁটির বর্তমান স্বত্বাধিকারীদের বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়েই শুনলাম এই কাহিনী। এমনকি একজন চাক্ষুষ প্রমাণও আছে।
আরণ্যক একটু নড়ে চড়ে বসল। ভূতনাথবাবু আমার পাশের চেয়ারে বসে বলতে থাকলেন, সেদিন আমি নিধিরামের সাথে গেছিলাম এখানকার জমিদারদের বাড়ি। ভদ্রলোকের নাম ভবতোষ রায়। উনি বললেন সম্প্রতি নাকি একটা আজব উপদ্রব হচ্ছে ওনার বাড়িতে। সন্ধ্যা নামলেই নাকি তার বাড়ির পেছনে ভয়ঙ্কর সব শব্দ শোনা যায়। কৌতূহলবশত একদিন উনি বাড়ির চাকরকে সাথে করে বাড়ির পেছন দিকটায় গেছিলেন একটা টর্চ লাইট নিয়ে। শব্দ লক্ষ্য করে আলো ফেলতেই দেখলেন একটা 2 থেকে 2.5 ফুট উচ্চতার প্রাণী চোখের নিমেষে জঙ্গলের দিকে পালিয়ে গেল। তবে ওই খানিক ভগ্নাংশের মতো সময়ের মধ্যে উনি স্পষ্ট দেখেছিলেন প্রাণীটির 2টি পা। সব কথা শুনে আমার মনেও খুব কৌতূহল হলো। আরণ্যকবাবু, ভবতোষ রায়ের কাছে বললাম, আমায় একবার ব্যাপারটা প্রত্যক্ষ করতে দেওয়া যায় কিনা। তো বলা মাত্রই উনিও রাজি হয়ে গেলেন, কারণ এমন অলৌকিক প্রত্যক্ষর ব্যাপারে তো সবার সাথে আলোচনা করা যায় না। মানুষ এমন অবস্থায় শুধু মনে মনে ভয়ে ও দুশ্চিন্তায় ভোগে। আর অশরীরীদের মূল লক্ষ্যই হলো যে যেই মাত্র পীড়িত ব্যক্তি মন থেকে দুর্বল হয়ে ওঠে তখনই তার উপরে হামলা করা। এমন সময় নিধিরাম গরম গরম চা নিয়ে আমাদের মাঝের টেবিলে নামিয়ে রাখল। আরণ্যক তার মধ্যে থেকে একটা তুলে নিয়ে বলল, আপনিও দেখেছেন নাকি কিছু? ভূতনাথবাবু পাঞ্জাবির পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করতে করতে বললেন, সিগারেট চলবে তো? হ্যাঁ, এই নিন। তা যা বলছিলাম, সেদিন দুপুরের খাওয়া দাওয়া ওই জমিদার বাড়িতেই করলাম। গৃহস্বামী ভবতোষ রায় বিপত্নিক। সন্তান বলতে এক ছেলে, সেও শহরে থেকে পড়াশোনা করে। এখানকার বাড়িতে লোক বলতে তাঁর ভাই, ভাইয়ের স্ত্রী এবং ভাইয়ের ছেলে। হ্যাঁ, ভাইয়ের ছেলেটির নাম হলো পলাশ। পলাশ এই নামটা মনে আছে কারণ এই ছেলেটি আমার সাথে সেদিন রাতে ওই প্রেতকে তাড়া করে অনেক দূর গেছিল। সেই প্রেতাত্মা আমায় আক্রমণ পর্যন্ত করেছে। এই দেখুন। বলে ভূতনাথবাবু উঠে গিয়ে ওনার ব্যাগের মধ্যে থেকে একটা ছোট ছুরি বের করে আনলেন। সেটি আরণ্যকের হাতে দিয়ে বললেন, এই দেখুন, সেদিন কোমরে বেল ছিল বলে কোনো মতে বেঁচে গেছি। প্রেতাত্মা ছুরি দিয়ে কাউকে আক্রমণ করে এমনটা তো শুনিনি। তাছাড়া সেখানে তো পলাশ নামের ছেলেটিও ছিল, তাকেও তো আক্রমণ করতে পারত, কিন্তু বেছে বেছে আপনাকেই কেন? আচ্ছা আরণ্যক, এই সব কিছুর মধ্যেই কি রহস্য না খুঁজলেই নয়? এখন থেকে আমার কেমন একটা গা ছমছম করছে। আর তুমি? আরে অতুলবাবু, এটা ওনার পেশা, উনি তো এমন বলতেই পারেন। তবে আমি যাকে এই অস্ত্র নিক্ষেপ করতে দেখেছি সে যে একটা অশরীরী তাতে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহ হওয়ার কারণ কি জানতে পারি? আরণ্যকবাবু, এক পলকের জন্য দেখলেও এটা বুঝেছি তার মুখের গড়ন খানিকটা ঘোড়ার মতো, মাথার চুল প্রায় মাটি পর্যন্ত, এবং ধরের নিচের থেকে দেখলে তাকে সম্পূর্ণ একটি 5 বছর বাচ্চা মেয়ে বলে মনে হবে। বাইরের হাড় কাঁপানো হিমেল প্রবাহ যেন জানলার ফাঁক থেকে ঘরে ঢুকে আমার ঘাড়ের উপরে এসে আছড়ে পড়ল। ভূতনাথ বাবুর অভিজ্ঞতা চাক্ষুষ দেখার ইচ্ছে হওয়া তো দূর, পারলে এই জায়গা থেকে দ্রুত ফিরতে পারলেই বাঁচি। কিন্তু আরণ্যক যে ঠিক তার উল্টোটাই ভাবছে তা ওর মুখ দেখেই বেশ বুঝতে পারছিলাম। পেয়ালায় শেষ অংশের চাটুকু এক চুমুকে পান করে ও বলল, একবার প্রেতাত্মার সাথে তাহলে সাক্ষাৎ না করলেই নয়, কি বলো অতুল? তুমি যাবে যাও, আমার কোনো ইচ্ছে নেই। এমন সময় বাইরে গাড়ির শব্দ পেলাম। নিধিরাম ভূতনাথ বাবুর দিকে একবার তাকিয়ে দরজা খুলল। দেখি মঞ্জিল এসে দাঁড়িয়েছে ভয়ার্ত মুখে। নিধিরাম অত ভালো করে তখনও মঞ্জিলকে দেখেনি, তাই বিস্ময়ে চমকে উঠে বলল, কে তুমি? আরণ্যক উঠে গিয়ে বলল, কি হয়েছে মঞ্জিল, তুমি বাড়ি ফেরোনি? স্যার, খুন খুন হয়ে গেছে একটা, একদম আমার চোখের সামনে ঘটল স্যার। একটা ছেলে জয়ন্তীর দিকে হেঁটে আসছিল। আমার গাড়ির আলোতে তাকে যেই দেখতে পেলাম
ঠিক ঠিক তখনই ছেলেটি মুখ থুবড়ে রাস্তার উপরে পড়ে গেল। রাস্তায় বেরিয়ে দেখি স্যার, ছেলেটির কোমরের নিচে কোথা থেকে একটা ছুরি এসে ঢুকে গেছে এবং ওই কয়েক মুহূর্তের মধ্যেই ছেলেটি মারা গেল। নিধিরাম আর মঞ্জিল, তোমরা এখানকার থানা চেনো তো? হ্যাঁ স্যার, চিনি। চলো দেখি আমার সঙ্গে। আমি, আরণ্যক ও নীতিরাম মঞ্জিলের সাথে বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। খুব বেশি দূর নয় স্থানীয় থানা। মিনিট 15-র মধ্যে পৌঁছে গেলাম সেখানে। যে মোটাসোটা ভদ্রলোক আমাদের গাড়ির শব্দ শুনেই এগিয়ে এলেন, তার নাম জগদীশ সেনগুপ্ত। আরণ্যকের সুনাম যে এই অঞ্চল পর্যন্ত আছে সেটা আমি ভাবতেই পারিনি। আরণ্যক তার পরিচয় দিতেই তিনি অবাক হয়ে বললেন, আরণ্যক বাসু? আরে মশাই, আপনার নাম তো কম শুনিনি সুন্দরবাবুর কাছে। আরে মশাই, সুন্দরলাল সরকেল, ও আমার অনেক পুরনো বন্ধু। উফ উফ, কি সৌভাগ্য আমার। যাই হোক, এত সহজে কিন্তু আপনাকে ছাড়বো না। জগদীশবাবু, আমি কিন্তু আপনার জন্য একটা খুনের কেস নিয়ে এসেছি। অনুরোধ করব সময় নষ্ট না করে এখনই আমাদের সঙ্গে চলুন। খুন? কোথায়, কখন? ঘটনাস্থলে। এই ছেলেটি চেনে, আসুন। জগদীশবাবু জিপে করে কয়েকজন কনস্টেবলকে নিয়ে আমাদের পেছনে পেছনে এলেন। খুনের এলাকা আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয়, অর্থাৎ মঞ্জিল আমাদের নামিয়ে যখন ফিরছিল তখন হয়তো খানিকটা আসার পর আর বেশি জোরে মোটর চালাতে পারেনি। আর চালাবেও বা কী করে? এমন দুর্ভেদ্য কুয়াশা সত্যি বলতে লোকের মুখে শোনা ছাড়া নিজের চোখে কোনোদিনও দেখিনি। নির্দিষ্ট জায়গায় গিয়ে দুটি গাড়ি থামল। দুটি গাড়ির আলো একসাথে রাস্তার উপরে পড়ায় গাড়ির ভেতর থেকেই দেখতে পেলাম রাস্তায় পড়ে একটি যুবকের নিথর মৃতদেহ। প্রায় একই সঙ্গে সবাই গাড়ির থেকে বেরিয়ে সেই দেহটির কাছে এগিয়ে গেলাম। শুধু নিধিরাম এলো না। ও ভীতু কিনা বলতে পারবো না, তবে ভূতনাথবাবু এই কদিনে হয়তো ওর মেরুদণ্ড বের করে নিয়েছে। ভদ্রলোকের ক্ষমতা আছে ভূতের গল্প বলে মানুষকে আস্তিক করে দেওয়ার। অগাধ অভিজ্ঞতা আছে। জগদীশবাবু নিচু হয়ে সন্দিগ্ধ দৃষ্টিতে ছেলেটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর বললেন, এ তো ভবতোষবাবুর ছেলে। মানে কি বলছেন হুজুর? বড় কর্তার ছেলে? দৌড়ে এলো নিধিরাম। মৃতদেহের সামনে আসার পর স্পষ্ট দেখতে পেলাম তার দেহের কাঁপুনি। দু হাত দিয়ে ছেলেটিকে ধরতে যাবে, আরণ্যক দূর থেকে চেঁচিয়ে বলতে বলতে এগিয়ে গেল সেদিকে। ওকে এখন স্পর্শ করা যাবে না নিধিরাম, তুমি এখনই গিয়ে ভবতোষবাবুকে খবর দাও। জগদীশবাবু, একজন কনস্টেবল দিয়ে ওকে পাঠিয়ে দিন তো। তাই করা হলো। এবার আরণ্যক খুঁটিয়ে দেহটি একবার দেখল, তারপর বলল, ছুরিটা একদম সোজাসুজি বিঁধেছে ছেলেটার পায়ে। অর্থাৎ যদি ভুল না করি, আততায়ীর উচ্চতা খুব বেশি নয়। কিন্তু পায়ের এখানে একটা ছুরির আঘাতে কি মানুষের মৃত্যু হতে পারে আরণ্যকবাবু? না, পারে না। সেই কারণেই দেহটিকে দ্রুত ফরেন্সিকে পাঠানোটাই ঠিক হবে। যদি আপনার আপত্তি না থাকে তবে এই তদন্তে আমি আপনাকে মদত জোগাতে রাজি আছি। জগদীশবাবু যে সম্পূর্ণ ঘেঁটে আছেন সেটা তার মুখের অভিব্যক্তি দেখেই বুঝতে পারছিলাম। এই গণ্ডগ্রামে খুন হয়তো কোনো কালেই হয়নি, সেই কারণেই ওনার চেহারায় এমন অপ্রস্তুতির ছাপ। আরণ্যকের কথা শুনে ওনার চিন্তার ছাপ একটু হলেও কমল। বললেন, আরণ্যকবাবু, এই অঞ্চলে এমন রহস্যজনক কখনোই কিছু হতে দেখিনি বা শুনিও নি। দীর্ঘ 15-16 বছর ধরে আমি এখানে আছি। আপনি আছেন যখন, আমি চাইব এই বিষয়ে কতদূর কি করলে দ্রুত এই আসামিকে গ্রেপ্তার করা যায় সেটার ব্যবস্থা করতে আমায় সাহায্য করুন। বেশ, তবে তাই হোক। ছুরিটা বিঁধেছে ডান পায়ে, অর্থাৎ আততায়ী এদিকে থেকে। দিন, টর্চটা দিন তো দেখি। বলে আরণ্যক জগদীশবাবুর হাতের থেকে টর্চ নিয়ে ডান দিকে ফেলতেই যেটুকু আলো কুয়াশা ভেদ করে পৌঁছালো তাতে দেখতে পেলাম সামনে একটি জলাশয় রয়েছে, কিন্তু কতদূর পর্যন্ত তার দৈর্ঘ্য সেটা বোঝা যাচ্ছে না। বললাম, আচ্ছা, আততায়ী কি এই জলাশয়ের বিপরীত প্রান্ত থেকে এই ছুরি নিক্ষেপ করেছে?
সেটা হলেও অবাক হব না, কারণ ছুরিটির যেটুকু অংশ পায়ের মাংস ভেদ করেছে তার গভীরতা বেশি নয়। খুব কাছের থেকে যদি কাজটি করা হতো তবে এর থেকে আরও একটু বেশি গভীর হতো ক্ষতটা। তবে এমন সময় অন্ধকারের ভেতর থেকে তীরের গতিতে একটা ছুরি ঠিক আমার ও আরণ্যকের মাঝের দূরত্ব থেকে বেরিয়ে গিয়ে ছুটে চলে গেল রাস্তার বিপরীত প্রান্তের জঙ্গলে। আরণ্যক আমার হাত ধরে দ্রুত টেনে তুলল এবং ঠিক একই মুহূর্তে জগদীশবাবু সেই নির্দিষ্ট দিক লক্ষ্য করে অন্ধকারে ছুঁড়লেন একটি গুলি। আরণ্যক লক্ষ্যভ্রষ্ট ছুরির দিকে লক্ষ্য করে টর্চ নিয়ে ছুটে গেল রাস্তার বিপরীত দিকের জঙ্গলে। আমরাও গেলাম পেছন পেছন। দেখলাম একটি মোটা কুল গাছের গোড়ায় ছুরিটি পড়ে আছে। আরণ্যক 2 আঙুলের সাহায্যে সন্তর্পণে ছুরিটি চোখের সামনে তুলল, তারপর নাকের কাছে নিয়ে একবার শুঁকে বলল, ছুরিটি মাধ্যম জগদীশবাবু, মৃত্যু হচ্ছে এই ছুরির বিষে। জগদীশবাবু মাথা খানিকটা ঝুঁকিয়ে বললেন, ছুরির আবার বিষ হয় নাকি মশাই? না হওয়ার কিছু নেই, ওই বোধহয় আপনার গাড়ি ফিরছে। আমরা রাস্তায় এলাম। কুয়াশার ঘন চাদর ভেদ করে বাঘের চোখের মতো 2টি হলদে আলোকবিন্দু রাস্তা দিয়ে এগিয়ে আসছে দেখলাম। জিপে করে এলো মোট 5 জন। নিধিরাম ও পুলিশ কনস্টেবল ছাড়াও 2 জন বয়স্ক লোক ও একটি যুবক। তাদের মধ্যে একজন মৃতদেহের সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। কি হয়ে গেল ঈশ্বর, এটা কি করলে তুমি আমার সঙ্গে? বারণ করেছিলাম এখন আসিস না। প্রতাপ, তুই আমায় একা ছেড়ে যাস না বাবা, আমায় একা ছেড়ে যাস না। আরণ্যক কনুয়ের হালকা চাপে জগদীশবাবুকে লোকটির দিকে এগিয়ে দিল। জগদীশবাবু ওই ভদ্রলোকের ঘাড়ে হাত রেখে বললেন, ভবতোষবাবু এত ভেঙে পড়লে চলবে না, আপনাকে শক্ত হতে হবে। ভবতোষবাবু, আপনি আপনার দাদাকে একটু শান্ত করুন। ওরা শরীরটা খারাপ হয়ে পড়লে আমাদের কাজ এগোতে মুশকিল হয়ে যাবে যে। জগদীশবাবুর কথায় দ্বিতীয় বয়স্ক ব্যক্তিটি গিয়ে হাত ধরে ভবতোষবাবুকে তুলল। বুঝলাম ইনি জমিদার বাবুর ভাই। আরণ্যকের কথা মতো আর বিলম্ব না করে মৃতদেহ সেখান থেকে নিয়ে যাওয়া হলো পরবর্তী 15 মিনিটের মধ্যেই। যুবক ছেলেটি এতক্ষণ চুপ ছিল। গাড়িতে ওঠার সময় বলল, এই অবস্থায় দাদাকে প্রথম কে দেখেছ? আরণ্যক এগিয়ে এসে বলল, এই গাড়ির চালক মঞ্জিল। তবে সে যখন দেখেছে ততক্ষণে ওর মৃত্যু হয়ে গিয়েছে। যাই হোক, আজ আপনারা বাড়ি চলে যান, আর ভবতোষবাবু একটু সামলে উঠুন। কাল আমি আপনাদের বাড়িতে একবার যাব। প্রতাপের ব্যাপারে কিছু তথ্য আমায় জানতে হবে। এই ব্যাপারে নিশ্চিত থাকুন যে খুনি সে এমনই কোনো মানুষ যাকে আপনারা হয়তো আগের থেকেই চেনেন। নইলে শুধুই যদি প্রতাপের শত্রু হতো তবে আমাদের উপর আক্রমণ হতো না। তবে আমার ভুলও হতে পারে, দেখা যাক। এতক্ষণে ভবতোষবাবু একটু চুপ করেছেন। চুপ অর্থে মঞ্জিলের গাড়িতে তাকে বসিয়ে রেখে এলেন পরিতোষবাবু। ভদ্রলোক হতাশ হয়ে বললেন, বলছি যে আপনি কি পুলিশের লোক বা ওই গোয়েন্দা গোছের কেউ? না, আমি পুলিশের লোক নই, আমি প্রাইভেট ডিটেকটিভ আরণ্যক বাসু, এবং এই তদন্তে হয়তো পুলিশ আমায় নিযুক্ত করলেন। তবে আমি এখানে কোনো রহস্যের উন্মোচন করতে আসিনি। এসেছি ভূতের সাথে একটু সাক্ষাৎ করতে। অবশেষে সেই ভূত ও খুনি কি প্রাণী হয়ে দাঁড়ালো। নিশ্চিন্ত থাকুন, আমার মতো অদ্ভুতের সামনে সাধারণ ভূতের খুব একটা পসার জমবে না। মঞ্জিল, তুমি এনাদের বাড়ি পর্যন্ত ছেড়ে আমাদের ওখানে এসো। আমি, অতুল আর নিধিরাম এটুকু রাস্তা হেঁটেই যাব। প্রতিবাদ করলাম না। বুকে ভয় হচ্ছিল ঠিকই, কিন্তু ইষ্ট নাম জপ করতে করতে ধীরে ধীরে আমাদের আস্তানায় ফিরে এলাম।
ভূতনাথবাবুকে আমি সবটা বললাম। উনি বললেন, দেখতে পেয়েছেন প্রাণীটাকে? আরণ্যক একটা সিগারেট ধরিয়ে বলল, না, দেখতে পাইনি, তবে এবার যে দেখতেই হবে তাতে কোনো সন্দেহ নেই। তা বেশ। অন্তত আপনাদের মতো গুণী মানুষ যদি এই বিষয়ে আস্থা দেখিয়ে যান, তবে আমি দেশে ফিরে গুছিয়ে গল্পটা ক্লাবে গিয়ে বলতে পারবো। হয়তো তাই। সেই রাত্রে খাওয়া দাওয়ার পর ভূতনাথবাবু আমার সাথে প্রায় মাঝরাত পর্যন্ত, বলা ভালো জোর করে বসিয়ে বেশ কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন। আরণ্যকও শ্রোতার ভূমিকা নিয়েছিল, কিন্তু শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা আমরা দুজনের কেউই লক্ষ্য করিনি। নিধিরাম শুয়েছে ওপরের একটি ছোট্ট ঘরে। ওই ঘরটাকে হয়তো এখানকার রাজা নিশানা ঘর হিসেবে ব্যবহার করত। সে ঘরে পৌঁছানোর সিঁড়ি পিছনের জঙ্গলের দিকে। সকালে যখন ঘুম ভাঙল তখন আমার পাশে দেখলাম আরণ্যক নেই, শুধু ভূতনাথবাবু তখনও নিজের স্থানে শুয়ে নাক ডেকে চলেছেন। বারান্দা থেকে জগদীশবাবুর শব্দ পাচ্ছি। আমি চাদর জড়িয়ে বারান্দায় এসে দেখি জগদীশবাবু ও আরণ্যক হাতে একটি কাগজ নিয়ে শলা পরামর্শ করছে, আর পাশে নিধিরাম দাঁড়িয়ে রয়েছে 2 কাপ চা সমেত একটি ট্রে হাতে নিয়ে। আমি এগিয়ে যেতেই আরণ্যক বলল, অ্যাকোনিটাইন জিনিসটাকে চেনো অতুল? না তো, কোনো বিষ নাকি? বছর 2 আগে এই নামটা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করেছিলাম। প্রাচীন আদিবাসী অসভ্য মানুষরা শিকারের স্বার্থে এক ধরনের বিষ তীরের মাথায় লাগিয়ে পশুদের লক্ষ্য করে ছুঁড়ে মারত। তবে এই পদ্ধতিতে তারা সফল হয়নি, কারণ এই বিষের সংক্রমণ ক্ষমতা এতটাই বেশি যে খুব কম সময়ের মধ্যেই তার নিহত প্রাণীর সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ে। ফলে সেই মাংস খাবার অযোগ্য হয়ে ওঠে, এমনকি ওই মাংস খাওয়ার পর অনেকে অসুস্থও হয়ে পড়ে। তারপর থেকে এই প্রজাতির মানুষ সিদ্ধান্ত নেয় এই বিষকে তারা ব্যবহার করবে শুধুমাত্র আত্মরক্ষার নিরিখে, আর তখন থেকেই অসভ্য জাতিদের ভয়াবহতা আরও বেড়ে ওঠে। কাল আমাদের উদ্দেশ্যে ছুটে আসা ছুরিটা নাকের কাছে নিয়েই একটা ঝাঁঝালো গন্ধ অনুভব করেছিলাম। দেখো, এটা তো একেবারেই সত্যি না। এতটুকু একটা ছুরি বেগতিক যদি কারুর হাতে বা পায়ে ঢুকে যায় তবে সেই মানুষের প্রাণ হারানোর কথা নয়। চলুন জগদীশবাবু, এবার যাওয়া যাক। তৈরি হয়ে না অতুল, আর হ্যাঁ, ভূতনাথবাবুকেও সঙ্গে নিয়ে চলো। আমরা তৈরি হয়ে বেরোলাম। হাত ঘড়িতে সময় তখন সকাল 8:20, কিন্তু সেই সকাল ও সময়ের সাথে পরিবেশের কোনো সাদৃশ্য নেই। মনে হয় কাল রাতের দেখা সেই প্রকৃতির উপরে কোনোভাবে একটা মৃদু সাদা আলোর পারদ চড়িয়ে দেওয়া হয়েছে। খানিক তফাতে তফাতে কয়েক মুহূর্তের জন্যে দেখা যাচ্ছে দূরের কুয়াশা মাখা পাহাড়ের চূড়া। জগদীশবাবু বললেন, ওই যে ওদিকে যেগুলো দেখছেন সব ভুটানের পাহাড়, আর ভারতের এদিকের অংশটুকু সম্পূর্ণ জঙ্গলে ঢাকা। আরণ্যকবাবু, এই অঞ্চলে কিন্তু বাঘেরও আনাগোনা আছে। বাঘ? বাঘ। এই তো এই মাসখানেক আগেও একটা বাঘকে 3-4টে শাবক নিয়ে রাস্তা পার হতে দেখা গেছে। আরণ্যক আমার দিকে তাকিয়ে একবার হাসলো, তারপর বলল, ভয় পাওয়ার কিছু নেই অতুল, আমার কাছে ছোটখাটো একটি অস্ত্র আছে। আরণ্যকের এই কথা শুনে বুঝলাম ও ওর পিস্তলখানা তবে সঙ্গে করে এনেছে। কিন্তু তৎক্ষণাৎ মনে এই প্রশ্ন জাগল যে খামোকা ও পিস্তল আনতে গেল কেন। আরো মিনিট 10 মন্থরভাবে গাড়ি চলার পর আমরা পৌঁছলাম একটা দোমহলা সাদা বাড়ির সামনে। এই বাড়িটিকে কোনো নবাবের হাভেলি বললে ভুল হবে না। কারুকার্য দেখলে বোঝা যায় এই সমস্ত নিপুণ কাজ করার শিল্পীদের এই হিংসা বিদ্বেষের যুগে কোনো অস্তিত্ব নেই। আমরা জগদীশবাবুকে অনুসরণ করে বাঁধানো উঠোন পেরিয়ে গিয়ে উঠলাম বাড়ির প্রশস্ত বারান্দায়। পলাশ নামের যুবকটি কোথা থেকে আমাদের দেখেছে বুঝতে পারলাম না। বারান্দায় দাঁড়ানো মাত্রই ভেতর বাড়ি থেকে দৌড়ে এলো, বলল, আসুন ইন্সপেক্টর, আসুন আসুন, আপনারাও আসুন। ভবতোষবাবু কোন ঘরে থাকেন? ওই তো ওপরের তলায়। আসুন, আমি নিয়ে যাচ্ছি। আমরা উপরে এলাম।
উপরের তলায় মোট 4টি ঘর। পলাশি কোন ঘরে কে থাকে দেখিয়ে দিল। প্রথম ঘরটাতে বাবা মা থাকে, তার পাশেরটাতে আমি, এবং তৃতীয় ঘরে থাকে জ্যাঠামশাই। আর তার পাশের ঘরে আমাদের ম্যানেজার রতন এখন আছে। ওটাই ছিল প্রতাপ দাদার ঘর। আসুন। জেঠু, জেঠু, দারোগা বাবু এসেছেন। দরজা খুললেন ভবতোষ বাবু। ভূতনাথ বাবুর দিকে খানিকক্ষণ চেয়ে থেকে উনি বললেন, উনি হয়তো নিজের থেকে কিছুটা জানেন বিষয়টা। হ্যাঁ, আমি ওনাদের বলেছি বিষয়টা। আমি আপনার মুখে শুনতে চাই ভবতোষ বাবু, কি হয়েছে, কি পুরো ব্যাপারটা আমাকে বলুন তো। ভদ্রলোকের চোখ মুখ দেখেই বোঝা যায় উনি সারা রাত দুটো চোখের পাতা এক করতে পারেননি। অবশ্য সেটা সম্ভবও নয়। পলাশ ওনাকে ধরে বিছানায় বসালো। ভদ্রলোক কিছুক্ষণ দেওয়ালে ঝোলানো একটি বাচ্চা ছেলের ছবির দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করলেন, আরণ্যক বাবু, আমার বড় কাঠের ব্যবসা আছে। মাস 2 আগে আমারই এক নিয়মিত খরিদ্দার অমরেশ আমার বাড়িতে আসে কিছু পুরনো দেনাপত্র শোধ করার জন্য। কাজ শেষে ফিরে যাওয়ার সময় আমায় একবার আলাদা ডাকলো। বলল, রায়বাবু, বলতেও কেমন একটা লাগছে, তবে আমি একটু আধটু জ্যোতিষকর্ম জানি। আচ্ছা, আপনি কি ভূতে বিশ্বাস করেন? ভূত? হ্যাঁ, ভূত। আমার মনে হয় এমন কিছু একটার সম্ভাবনা রয়েছে এই বাড়ির ওপরে। যদিও আমি নিশ্চিত নই, তবে পারলে একটু ওই পুজো আচ্চা করে নিলে বোধহয় ভালো হয়। অমরেশের কথা শুনে আমার তেমন কিছু বিশ্বাস হয়নি। তাছাড়া এসব জিনিসের কি আদৌ অস্তিত্ব থাকতে পারে? সেদিনের পর আরো 15-20 দিন কেটে গেল। সব কিছুই স্বাভাবিক। ঠিক তারপরের থেকে শুরু হলো উপদ্রব। রাত বাড়লেই এক বিকট হাসির শব্দ শুনতে পাই বাড়ির পিছনের জঙ্গল থেকে। প্রথম কয়েকদিন ঘর থেকে বেরোয়নি, তারপর আর নিজেকে সামলাতে পারলাম না। রতন মাস 3 জন্য ওর গ্রামের বাড়িতে গেছিল, তাই চাকর বুধোকে নিয়ে জঙ্গলে হানা দিলাম। বিশ্বাস করবেন না আরণ্যক বাবু, সে কি তাণ্ডব জঙ্গলের মধ্যে! যেন গাছপালা ভেঙে চুরে নিয়ে কেউ ছুটোছুটি করছে। টর্চের আলোতে তাকে ধরতে পারলাম না। তারপরেই ভূতনাথ বাবুর সাথে পরিচয় এবং ওনার সাথে ঘটল ভয়াবহ ঘটনা। শেষে কি জায়গা জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে হবে কিনা সেটাই ভাবছিলাম। আর তারপর তো ছেলেটাও কাল রাতে। কিছুক্ষণের এক অখণ্ড নীরবতা। অবশেষে আরণ্যকই কথা বলা শুরু করলো। আচ্ছা ভবতোষ বাবু, জমি জায়গা কি সব আপনার নামে? এখনো আমার নামে। সেজন্যই পরিতোষ বলেছিল জায়গাটা বিক্রি করে দিয়ে শহরের দিকে কোথাও চলে যেতে। কিন্তু আরণ্যক বাবু, এটা শুধু আমার বসত বাড়ি নয়, এটা আমার বাপ ঠাকুরদার স্মৃতি। কি করে বলুন? আপনার এত বিষয় সম্পত্তি নিমেষের মধ্যে কিভাবে বিক্রি হয়ে যাবে? সে ব্যবস্থাও হয়েছে আরণ্যক বাবু। অমরেশ নামের আমার ওই ব্যবসায়িক বন্ধুর সাথে পরিতোষের খুব ভালো সম্পর্ক। সেই তার সাথে কথাবার্তা বলেছিল কেনা বেচার ব্যাপারে। এমনকি অমরেশ রাজিও হয়েছে। ভবতোষ বাবুর কথা শেষ হতেই আরণ্যক একটি সিগারেট বের করে কয়েকবার ঘরময় পায়চারি করল। তারপর বলল, আপনার ছেলে প্রতাপ কতদিন পর পর বাড়ি ফিরত? কোনো ঠিক ছিল না আরণ্যক বাবু। বলতে খারাপ লাগলেও তাকে সুসন্তান আমি কোনোদিনই বলতে পারিনি। এটাই আমার জীবনের সব থেকে বড় দুঃখ রয়ে গেল। পড়াশোনার জন্য শহরে পাঠিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে মাদক ও জুয়ার খপ্পরে পড়ে নিজের জীবনকে নষ্ট করে ফেলেছিল।
সেই কারণেই বিষয় সম্পত্তির ভাগাভাগি নিয়ে ভাবতে গিয়েও ভাবিনি। কোনো বিশ্বাস ছিল না যে এমন কিছু করে দিলে সে তার জায়গা জমি জোর ফিকিরে বিক্রি করে দেবে না। নিজের কাছের টাকা পয়সা যখনই ফুরিয়ে যেত তখনই তার বাড়ির বা বাবার কথা মনে পড়ত, নচেত নয়। আরণ্যক এবার সিগারেটটা ধরালো, তারপর বলল, তাহলে আপনি যে বললেন ওকে আপনি এখন আসতে বারণ করেছিলেন, কি করে খবর পেলেন যে আপনার ছেলে বাড়িতে ফিরছে? উত্তরটা দিল তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি, অর্থাৎ পরিতোষবাবুর ছেলে পলাশ। সে বলল, দাদা আমায় চিঠি পাঠিয়েছিল যে সে আসছে। আমি জ্যাঠামশাইকে বলেছিলাম কথাটা পড়ে। জ্যাঠামশাই তার উদ্দেশ্যে পাল্টা চিঠিও লেখে, কিন্তু তবুও সে ওই চিঠি অগ্রাহ্য করে আসতে গেল এবং তারপর এই অবস্থা। চিঠিটা কদিন আগে পাঠিয়েছিলেন? প্রতাপের চিঠি পাওয়ার একদিন পরেই আমি তাকে চিঠি লিখি। আপনাদের চিঠিপত্র দেওয়া নেওয়া করে কে? চিঠিপত্র দিয়ে যায় তো পোস্টমাস্টার, আর কাউকে চিঠি পাঠাতে হলে আমি নিধিরামকে ডেকে পাঠাই। শেষেরটাও কি তাকে দিয়েই পাঠিয়েছিলেন? এমন সময় পলাশ হঠাৎ বলে উঠল, আমি কি একটু বাবাকে ডেকে আনবো? প্রয়োজন হলে আমি তার কাছে চলে যাব, তোমায় ব্যস্ত হতে হবে না। ছেলেটি মুখ নিচু করে দাঁড়িয়ে পড়ল। ভবতোষবাবু বললেন, নিধিরামকে ডেকে পাঠিয়েছিলাম, তবে পলাশ বলল ওই গিয়ে নিধিরামকে দিয়ে আসবে। হ্যাঁ, আমি গিয়ে নিধিরামকে দিয়ে এসেছিলাম। বেশ বেশ, তবে প্রতাপ আপনাকে শেষ যেই চিঠিটি পাঠিয়েছিল সেটা পাওয়া যায় কি? এমন সময় বাইরে থেকে একটি পরিচিত কণ্ঠ শুনতে পেলাম। আপনি এত চিঠি নিয়ে পড়েছেন কেন? মানে খুনি কি চিঠি লিখে জানিয়ে যাবে নাকি যে আমি খুন করেছি? না, তবে খুনি খুন করার জন্য চিঠিটা গোপন করতেই পারে। বেশ, তবে খুঁজুন চিঠি। যত সব। চলে আয় পলাশ। পরিতোষবাবু, আপনাকেও কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হতে পারে তদন্তের স্বার্থে। যদি আপত্তি না থাকে আমি আপনার ঘরে আসছি। এখানেই বলুন। আপত্তি নেই? আচ্ছা আচ্ছা, জমিদারের এই সম্পত্তি কিনে নিতে পারার মতন ধনী ব্যক্তি এই জয়ন্তী অঞ্চলে আছে, এটা আপনি জানতেন? মানে অমরেশ নামের যে কাঠের ব্যবসায়ীর কাছে এই বিষয় সম্পত্তি বিক্রি করার কথাবার্তা বলেছেন, সেই যদি কিনতে রাজি হয়েও থাকে তাহলে তো সেই ব্যক্তির আর্থিক ক্ষমতা প্রচুর। হ্যাঁ, অবশ্যই, না হওয়ার কি আছে। জগদীশবাবু, আপনি কখনো শুনেছেন এই অমরেশবাবুর নাম? না, তেমন কাউকে তো চিনি না। আমি নিজেই অমরেশকে টাকা দিয়ে জায়গাটা নিজের নামে করিয়ে নিতে চেয়েছিলাম। সবই যখন বুঝতে পেরেছেন তখন আমি এটাও বলে রাখি আপনাকে যে আপনি যদি মনে করে থাকেন যে এই কারণে আমি বা আমরা কেউ ষড়যন্ত্র করে নিজের ভাইয়ের ছেলেকে খুন করেছি, তাহলে ভুল করছেন। এত উত্তেজিত হবেন না পরিতোষবাবু। এর মধ্যে যখন একবার নিজেকে নিযুক্ত করেই ফেলেছি তখন খুনিকে হাজতে না ঢুকিয়ে আমি কলকাতায় ফিরব না। আচ্ছা, তবে এই ভৌতিক উপদ্রবটাও কি আপনারই কারসাজি? না, কোনো মতেই না। এমনকি আমরা ওই একই ভয়ে জর্জরিত। আপনি আসুন আমার ঘরে, আপনাকে একটা জিনিস দেখাই। বলে উনি ঘরের থেকে বেরিয়ে গেলেন। আরণ্যক ও জগদীশবাবু তার পিছু নিলেন। ভবতোষবাবু বিছানার কোনায় নিজের সমস্ত শক্তি হারিয়ে বসে পড়লেন। পরপর এতগুলো যন্ত্রণা এই বয়সের মানুষের পক্ষে কতটা বেদনাদায়ক তা বলার অপেক্ষা রাখে না। আমি ভদ্রলোকের কাছে গিয়ে বললাম, দেখুন ভবতোষবাবু, আপনার এই শোকের সময় সান্ত্বনা দেবার কোনো ভাষা আমার কাছে নেই। তবে আরণ্যক যখন আছে এটুকু বলতে পারি, ভূত হোক কি মানুষ, ও শেষ থেকে ছাড়বে। আপনি আর দুশ্চিন্তা করবেন না, বরং আরণ্যকের উপর ভরসা রাখুন। এখন আপনি একটু বিশ্রাম নিন, একটু হলেও ঘুমানোর চেষ্টা করুন। এই পলাশ, তুমি একটু এখানে থাকো। হ্যাঁ, বলে আমিও পরিতোষবাবুর ঘরে গেলাম। দেখি
ভদ্রলোক তার হাতে একটি ছোট আকারের ছুরি নিয়ে আরণ্যকের হাতে দিলেন। তারপর বললেন, সেদিন আমি রাতের খাওয়া দাওয়ার শেষে জানলার সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়েছি। এমন সময় হঠাৎ এই ছুরিটি আমার জানলার পাল্লায় লেগে ছিটকে আমার ঘরে পড়ে। তাহলে তাহলে আপনি দেখুন, আমিও কিন্তু খুনির নিশানা হয়েছি। কিন্তু কিন্তু এই কথা আমি কাউকে বলিনি, পাছে সেটা আরও ভয়ের কারণ হয়ে না দাঁড়ায়। কিছু একটা হচ্ছে, কিন্তু যাই হোক না কেন এটা নিশ্চিত যে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে না গেলে আমরা কেউ কিন্তু পার পাবো না। আরণ্যক ছুরিটি হাতে নিয়ে বলল, এটা কি আমি রাখতে পারি আমার কাছে? রাখুন। এই ছুরিটাও কালকে রাতের ওই ছুরিটিরই অনুরূপ। আরণ্যক বলল, আপনাদের বাড়ির পিছনের জঙ্গলে একবার যাওয়া যায়? যেতেই পারেন। দাঁড়ান দাঁড়ান, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। তবে যা অবস্থা হয়ে আছে তাতে হাতে কিছু একটা না নিয়ে গেলেই নয়। আমরা বাড়ির দোতলা থেকে নেমে পরিতোষ বাবুর সাথে পেছনের জঙ্গলে ঢুকলাম। ভদ্রলোক একটি লম্বা লাঠি দিয়ে পাশের ঝোপঝাড় পেটাতে পেটাতে এগিয়ে চলেছেন। আরণ্যকের অনুসন্ধানী চোখ যে ইতিমধ্যেই একটি সাদা কাগজের দিকে আটকে গেছে তা বুঝতে পারিনি। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বলল, ওই কাগজটা একটু আনুন তো। দৃষ্টি লক্ষ্য করে তাকালাম পরিতোষ বাবুর বাঁ দিকে একটি ঝাঁকড়া শাখা প্রশাখা বিশিষ্ট গাছের গোড়ায় একটা কাগজের টুকরো পড়ে আছে। পরিতোষবাবু সেটি হাতে তুলে বললেন, এটা তো একটা চিঠি। বলে সেটি আরণ্যকের হাতে দিলেন। আরণ্যক সেই কাগজে একবার চোখ বুলিয়ে আমার হাতে দিয়ে বলল, পড়ে শোনাও দেখি। কি আছে এতে? আচ্ছা আচ্ছা দাও, পড়ছি। প্রিয় প্রতাপ বাবা, এখন তুমি জয়ন্তীতে ফিরো না। এখানকার অবস্থা এখন কুশল নয়। কয়েকদিন যাবৎ বাড়িতে একটা ভৌতিক উপদ্রবের আশঙ্কা পাচ্ছি। জানি তুমি আমার কথার বাধ্য নও, তবে তোমার মা বেঁচে থাকলে উনিও হয়তো এই বিষয়ে তোমায় অবগত করতেন এবং এখানে আসতে এখন বারণ করতেন। প্রয়োজনে আমি কিছু টাকা পয়সা নিধিরামকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, তুমি সাবধানে থেকো। ইতি তোমার বাবা, ভবতোষ রায়। কিছু বুঝলেন পরিতোষবাবু? আমরা সবাই চুপ। আরণ্যক একবার পরিতোষবাবুর ঘরের জানলাটা সেখান থেকে দেখে নিল। তারপর বলল, বাকি রইল একজন, আপনাদের ম্যানেজার রতন। দেখা যাক রতনে কি চেনে। আসুন জগদীশবাবু। ও হ্যাঁ, ওই ছেলেটি থানায় আছে, বডিটা নিয়ে আসতে গেছে বাড়িতে। রতন মহন্ত, তাই তো? পরিতোষবাবু হ্যাঁ বাচক মাথা নাড়লেন। আমরা গাড়িতে করে থানায় যাওয়ার পথেই রতনকে পেলাম। আরণ্যক বলল, আপনি ওই গাড়িতে চলে যান পরিতোষবাবু, আমরা রতনকে বাড়িতে নামিয়ে দিয়ে আসছি। তাই করা হলো। রতন ছেলেটির বয়স ওই 25 কি 26, চোখে মুখে বুদ্ধিমত্তার ছাপ। হঠাৎ তাকে অন্য গাড়িতে তুলে নেওয়াতেও বিন্দুমাত্র বিলম্ব করল না সে। গাড়ি পুনরায় চলতে শুরু করলো। এমন সময় সে বলল, স্যার কত দূর এগোনো গেল? বেশ খানিকটাই, কেবল বাকি রয়েছে তোমার কয়েকটা বয়ান, সেগুলো পেলেই নিশ্চিত হব। বলুন স্যার, কি জানতে চান? প্রথমে বলো, তুমি এখানে কদিন আছো? এই ধরুন বছর 5। ভবতোষ বাবুর ছেলের সাথে তার সম্পর্ক কেমন? একদমই ভালো নয় স্যার। ছেলেটি মাতাল, এমনকি এখানে এসেই নেশা ভান করত। প্রতি মুহূর্তে জায়গা জমি নিয়ে ঝামেলা করত। আর যতটাও ঝামেলা না হতো, নিধিরাম কাকা এসে কোনো না কোনোভাবে অশান্তি বাঁধিয়ে দিত। ভূতনাথ বাবু এতক্ষণ চুপ ছিলেন, কিন্তু নিজের শ্যালকের নামে এই অপবাদ উনি নিতে পারলেন না। দাঁত খিচিয়ে বললেন, শোনো ছোকরা, অমন একটি নিরীহ মানুষের উপরে দোষ কেন টানছো হে? সে তো কেবল এই বাড়ির ফাইফর মাস কাটে। বলতে দিন ভূতনাথ বাবু। আরণ্যকের কথায় ভদ্রলোক আরও কিছু বলতে গিয়েও থেমে গেলেন। রতন ভ্রু কুঁচকে বলল,
আপনি জানতে চাইলেন তাই বললাম। এমনকি নিধিরাম কাকাকে কর্তাবাবু এতটাই ভালোবাসেন যে তার নামে উনি ওনার সম্পত্তি পর্যন্ত লিখে দেবেন, এমন কথাও আমি শুনেছি। কারণটা আপনাকে আগেই বললাম, কর্তাবাবু তার ছেলেকে একটুও সহ্য করতে পারেন না। কতবার যে হুইল বদলেছেন তা কেবল আমিই জানি। ঠিক আছে জগদীশবাবু, চলুন রতনকে আমরা ছেড়ে দিয়ে আসি। রতনকে নামিয়ে দিয়ে আমরা আবার বাসায় ফিরে এলাম। নিধিরাম দৌড়ে এসে বলল, কি ব্যাপার, আপনাদের এত দেরি হলো যে? তুমি এখানে মানুষের মধ্যে প্রতিহিংসা তৈরি করছো নিধিরাম। তোমার নামে খুব একটা ভালো কিছু শুনে এলাম না। হ্যাঁ, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তবে আমার নামে অপবাদ দিল কে? ওই যে রতন নামের ছেলেটি। ও যা বলেছে তাই যদি সত্যি হয়ে থাকে তবে তুমি কাজটা একেবারেই ঠিক করে আসছো না নিধিরাম। আমায় নিয়ে খুব মন্তব্য করেছে ওই রতন। কি বলেছে ওই ব্যাটা? নিধিরাম শান্ত হও, সে যা বলেছে তাতে তোমার এত উত্তেজিত হওয়ার কারণ নেই। তোমার মনিব যে তোমাকে এত ভালোবাসেন তা তোমার তার ছেলের প্রতি কান্না দেখে আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু এই রায় পরিবারে কিছু একটা গোলমাল আছে যেটা ধরতে পারছি না অতুল। এই নিধিরাম, একটু চা করবে? নিধিরাম মাথা ঠান্ডা করে নিজেকে সংযত করে চা করতে চলে গেল। আমি বললাম, এই আরণ্যক, কি বুঝলে বলো তো ব্যাপারটা? ভবতোষবাবুর মদ্যপ সন্তান, পরিতোষবাবুর ছেলের হাতে চিঠি, পরিতোষবাবুর সম্পূর্ণ জমি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র, নিধিরামের প্রতি মালিকের অবাধ স্নেহ, কিন্তু চিঠি পাওয়া গেল বাড়ির পেছনের জঙ্গলে, এবং অনুমান করা শক্ত নয় ওখান থেকেই পরিতোষবাবুকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এসব তো বুঝলাম, কিন্তু খুনি কে? এদের মধ্যে কেউ নয়। তবে 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 এই জগদীশবাবু কোথায়? ওই তো বাইরে ভূতনাথ বাবুর সঙ্গে কথা বলছেন। এসো। আমরা বাইরে এলাম। আরণ্যক জগদীশবাবুর সঙ্গে খানিকটা দূরে গিয়ে কি বিষয়ে আলোচনা করলো জানি না। মিনিট 10 পরে ফিরে এসে নিচু গলায় বলল, তোমরা দুজন আজ রাতে বেশ খানিকটা দূর থেকে আমায় পিছু করবে। যদি ভুল না করি আজ রাতে কিছু একটা ঘটবে। ভয়ের কোনো কারণ নেই, জগদীশবাবু থাকবে তোমাদের সাথে। মনে রেখো, এই পরিকল্পনা যেন কেউ না জানতে পারে। আরণ্যকের ক্ষুরোধার বুদ্ধির উপরে আমার বিশ্বাস অপরিসীম, কিন্তু যে আততায়ী অন্ধকার থেকে আক্রমণ করে তাকে ধরতে পারা কি খুব সহজ হবে? মনের মধ্যে বিস্ময়ে কাটতে না কাটতে আরও এক চমক লাগানো প্রস্তাব দিল আরণ্যক। নিধিরামকে ডেকে বলল, আচ্ছা নিধিরাম, রতনকে জমিদার বাড়ি থেকে একটু ডেকে আনবে। নিধিরাম রতনের উপরে এমনিই খাপ্পা হয়েছিল, কিন্তু অতিথিদের সামনে কি সেই ভাব বারবার প্রকাশ করা যায়? অগত্যা নিজেকে সংযত করে সে বলল, আগে আমি না আর চাই না ওর সাথে সম্পর্ক রাখতে। বেশ, তবে জগদীশবাবু, জমিদারবাবু দলিলটা আমার একটু লাগবে, বুঝলেন? আমার মনে হয় সত্যি জায়গাটা বিক্রি করে দিয়ে ওনাদের চলে যাওয়া উচিত। যা উপদ্রব হচ্ছে চারিদিকে, তার থেকে ততদিন কাগজগুলো আমার কাছে থাকলে তা নিরাপদে থাকবে। ওনার ভাই পরিতোষ যে নিরন্তর কিছু লুকিয়ে চলেছে তা বুঝতে পারছেন আশা করি। জগদীশবাবু যে আরণ্যকের তদন্ত প্রক্রিয়া ও কথার জালে ধীরে ধীরে জড়িয়ে পড়ছেন তা বেশ বুঝতে পারছিলাম। ভদ্রলোকের মাথা যে এখন কোনো কিছু বোঝার আগেই ইতিবাচক ইঙ্গিত করছে তা আরণ্যকও বুঝতে পেরে বলল, জগদীশবাবু একবার বাড়ি থেকে ঘুরে আসুন চাইলে, আমি এদিকটা দেখছি। ভদ্রলোক ইতস্তত করে উঠলেন ঠিকই, তবে কথায় তার মনের অভিব্যক্তি লোকাতে পারলেন না। বললেন, আপনি দেখুন, আর কোনো কিছুর প্রয়োজন হলে একবার কষ্ট করে থানায় খবর পাঠিয়ে দেবেন, আর আমি ঠিক রাতে 11টায় চলে আসব। বিকেলের দিকে ভূতনাথ বাবুকে সাথে নিয়ে আরণ্যক একবার বেরিয়েছিল, কিন্তু আমি নিধিরামের সঙ্গে এই জায়গার ব্যাপারে কিছু গল্প করে কাটিয়ে দিলাম। তবে ম্যানেজার রতনের উপরে রাগটা যে ওর এখনও কাটেনি সেটা ওর মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাওয়া দেখেই বোঝা যাচ্ছিল। রাতে খাওয়া দাওয়ার শেষে আমি, আরণ্যক ও ভূতনাথবাবু তিনজনই সিগারেট জেলে পরস্পরের মুখোমুখি বসলাম। আসন্ন উত্তেজনা কথার পরিমাণ কমিয়ে দিয়েছে আমাদের। ভূতনাথবাবু তার মোটা বিদেশি ওভারকোটটা আরণ্যকের হাতে দিয়ে মৃদু হাসলেন।
আমি ব্যাপারটা বুঝে ওঠার আগেই আরণ্যক বলল, তোমার শীতের পোশাকটাও লাগবে। আমি কোনো প্রশ্ন না করে সেটা তাকে দিলাম। শীতের রাজ্যে রাতের নীরবতা অন্য পর্যায়ে যায়, তার উপরে ফাঁকা জঙ্গলে এলাকা, একা নিধিরাম কিভাবে এখানে থাকে সে প্রশ্ন যে আমার মাথায় আসেনি তা নয়। খেতে বসে নিধিরাম বলেছিল, রাতের দিকটায় আশেপাশের জঙ্গলেও কেমন একটা শব্দ পাওয়া যায়। আমার মনে হয় রাতের দিকে এসে এইখানে আসে। আজ কোনো শব্দ পেলেই বেরিয়ে তাকে ধরব। ভূতনাথ বাবু আমাদেরকে যে উদ্দেশ্যে ডাকলেন তা না দেখে গেলে কি হয় নাকি? এখন এলো সেই মুহূর্ত। ঘড়িতে সময় রাত 11:20। বাইরের জঙ্গলের দিক থেকে একটা ভয়ঙ্কর বিদঘুটে হাসির মতো কিছু শুনতে পেলাম। ভূতনাথবাবু আরণ্যকের কথা মতো বেশ খানিকক্ষণ ধরে নাক ডাকার অভিনয় করে চলেছেন। আরণ্যক সবকটি শীতবস্ত্র একসাথে গায়ে চাপিয়ে মুখে একটি মাফলার খুব ভালো করে পেঁচিয়ে নিল। কোমরে পিস্তল ও টর্চ লাইট গুঁজে নিয়ে হাতের ইশারায় আমাদের তাকে পিছু করার নির্দেশ দিল। আমি ও ভূতনাথবাবু ঠিক মিনিট দুয়েক পরে ঘরের থেকে বেরিয়ে বাইরে এলাম। দেখি জগদীশবাবু ঘরের কোণে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা তিনজনই আরণ্যকের পিছু নিলাম। আরণ্যক মাঝে মাঝে টর্চ জেলে তার অবস্থান সম্পর্কে আমাদের নিশ্চিত করছিল। হঠাৎ জঙ্গলের মধ্যে কয়েকটা ছুটন্ত পায়ের শব্দ এবং একই সঙ্গে আরণ্যকের গতিবিধিকে হারিয়ে ফেলেছি আমরা। দিশেহারা হয়ে দ্রুত পায়ে তিনজনই সামনের দিকে লক্ষ্য করে এগোতে শুরু করলাম। জগদীশবাবু আর অপেক্ষা না করে টর্চ ফেললেন জঙ্গলের পথে। পাতলা কুয়াশা মিশ্রিত ফ্যাকাশে টর্চের আলোয় যা দেখলাম তা দেখে সত্যি হৃৎপিণ্ড কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। দেখলাম আরণ্যক দু হাত দিয়ে দুজন মানুষকে জাপটে ধরে রাখার প্রবল চেষ্টা করছে। তাদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি চলছে। মুহূর্তেই ধাতস্থ হয়ে ছুটে গেলাম তিনজন সেদিকেই। যখন সকলের চেষ্টায় তাদেরকে ধরতে সক্ষম হলাম, দেখলাম তাদের মধ্যে একজন আমাদের খুব পরিচিত মানুষ। আমাদের বুঝতে আর বাকি রইল না যে এরাই আসল অপরাধী। ভূতনাথবাবু বিস্ময়ে ফেটে পড়লেন, বললেন, নিধিরাম, শেষে তুমি? অন্য মানুষটির আকৃতি অত্যন্ত খর্ব, তবে তার গায়ে যে বেশ জোর আছে একটু আগেই টের পেয়েছি। আকারে খুব বেশি হলে 2 থেকে 2.5 ফুট, সেই সঙ্গে তার মাথার চুল প্রায় মাটি পর্যন্ত। মুখে ছাটা দাড়ি এবং গলায় দুটো দড়ির মাধ্যমে ঝুলছে একটা ছেঁড়া ফাটা ঘোড়ার মুখোশ। সব মিলিয়ে একটা কিম্ভূত কিমাকার ব্যাপার। এদিকে নিধিরামকে ধরা পড়তে দেখে সকলের নজর ওদিকে ছিল বলে এই সুযোগে এক ফাঁকে এই খর্বকায় শক্তিশালী মানুষটি আবার পালাবার চেষ্টা করতেই সঙ্গে সঙ্গে আরণ্যক তার শক্তিশালী 2 হাতে তাকে পাঁজা কোলা করে ধরে নেয়। এই যে ভূতনাথ বাবু আপনার প্রেতাত্মা। জগদীশবাবু বহুদিনের জমে থাকা প্রশাসনিক আপ্যায়নের খিদে মেটাতে মেটাতে দুজনকে থানায় নিয়ে গেলেন। ঘরে ফিরে দেখলাম আরণ্যকের কপালে খানিকটা জায়গা কেটে গেছে। প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েই জায়গাটার শুশ্রূষা করা গেল। আরণ্যককে দেখেই এই মুহূর্তে বোঝা যাচ্ছে সে এখন রেস্ট নেওয়ার মুডে। এরপর যেটুকু বাকি আছে সেই রহস্যের পর্দা হয়তো কাল উন্মোচন হবে জমিদার বাড়িতে। ভূতনাথবাবু বললেন, আপনি কি করে বুঝলেন ব্যাপারটা? যা ঘটে গেল আমি সত্যিই হতবাক। কি কাণ্ড বলুন তো মশাই, এতদিন একটা খুনির ঘরের ভাত খেলাম, আর সে কিনা আমার শ্যালো হয়ে এসেছে। হাতে সব আঙুল তার সমান হয় না ভূতনাথ বাবু, কি আর করবেন। আপনি শান্ত হন, আজকে ঘুমিয়ে পড়ুন, কাল জমিদার বাড়ির সকলের সামনে সবটা বলবো। পরদিন সকালে দারোগা জগদীশবাবুর সাথেই আমরা গেলাম জমিদার বাড়ি। প্রত্যেকের মুখে একটা প্রশান্তির ও আরণ্যকের প্রতি প্রশংসার ছাপ। ভবতোষবাবু বললেন, আরণ্যক বাবু, দোষটা আমারই। আসলে কোনো মানুষই যে বিশ্বাসের যোগ্য নয় তা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভুলে যাচ্ছিলাম।
আপনি না এলে যে কি হতো। আমি ব্যাপারটা আঁচ করতে পেরেছিলাম তখনই যখন শুনলাম আপনি আপনার প্রতিটি কাজেই নিধিরামকে আপনার কাছে ডাকেন, এমনকি টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রেও। এই পথে বহুদিন ধরেই আছি, ফলে কুমতলবী মানুষদের যেন দেখলেই খানিকটা বুঝতে পারি। সেখান থেকেই পরিতোষবাবুর উপরে খানিকটা সন্দেহ জন্মেছিল, কিন্তু উনি যখন নিজে থেকেই বাধ্য হয়ে তার গুপ্ত ষড়যন্ত্রের কথা ফাঁস করলেন তখনই বুঝেছিলাম, আর যাই হোক, ওনার মধ্যে খুন করার কোনো প্রবৃত্তি নেই। অবশ্যই আপনি যে ধরনের মানুষ, আপনার জমি জায়গা আত্মসাৎ করার জন্য কাউকে খুন করার প্রয়োজন পড়ার কথা নয়, কিন্তু এখানে নিধিরাম সম্পূর্ণ আপনার পরিবারের বাইরের লোক। সে যখন বুঝলো আপনি তাকে পরিবারের লোকের থেকেও বেশি বিশ্বাস এবং ভরসা করেন, তখনই তার মাথায় এই পরিকল্পনা চেপে গেল। ভুটানের পাহাড়ি অঞ্চলে এক ধরনের অপেক্ষাকৃত বেঁটি প্রজাতির মানুষ যাযাবরের মতো বাস করে। সভ্য জগতের সাথে তাদের সরাসরি কোনো সম্পর্ক নেই। নিধিরাম যেহেতু স্থানীয় বাসিন্দা, কোনো উপায়ে তাদের একজনের সঙ্গে আলাপ জমিয়ে হয়তো টাকার লোভ দেখিয়েই তাকে হাত করেছিল। সেও দেখল আপনি আপনার ছেলেকে যতই অপছন্দ করুন না কেন, নিজের রক্তের প্রতি একটা টান আপনার মাঝে মাঝেই জেগে ওঠে, এবং সেটা খুবই স্বাভাবিক। আমার অনুমান আপনি আপনার শেষ উইলে আপনার বিষয় সম্পত্তির অনেকটাই নিধিরামের নামে লিখে দিয়েছিলেন, এবং সেটা সে জানত। অগত্যা ভূত প্রেতের ভয় দেখিয়ে আপনাদের এখান থেকে সরিয়ে ফেলতে পারলেই তার রাস্তা একেবারে পরিষ্কার। যদিও এই বুদ্ধি তার আসে পরিতোষবাবুর পরিকল্পনার মাধ্যমেই। আপনি তো আপনার বন্ধুকে শিখিয়ে পড়িয়ে ভবতোষবাবুর বাড়িতে ভূতের উপদ্রব হওয়ার সম্ভাবনার কথা বলেন। এদিকে ভবতোষবাবুও তার প্রিয় ও অনুগত কর্মচারী নিধিরামকে এই কথা জানায়, আর সেখানেই হয় বিপত্তি। আপনার ছেলে বাড়িতে এলে যে জায়গা জমি নিয়ে আবার অশান্তি করবে এবং আবার দলিল দস্তাবেজ নিয়ে টানাটানি শুরু করবে, সেটা নিধিরাম জানত। সেই কারণে চিঠিগুলো আপনার ছেলে পর্যন্ত পৌঁছায়নি। আপনার তাকে দেওয়া নিষেধাজ্ঞার চিঠি পড়ে আছে আপনার বাড়ির পেছনে। সম্ভবত পরিতোষবাবুকে হত্যা করার জন্য যে ছুরি আনা হয়েছিল তা মুড়িয়ে রাখা হয়েছিল ওই কাগজের মধ্যেই। আর ওই অ্যাকনিটাইন বিষের ব্যবহারে যে মানুষ মারা যেতে পারে, সে বুদ্ধিটা হয়তো ওই ভুটানি প্রাচীন আদিবাসীরই। আর আমার উপদেশ যদি চান, তবে আমি বলবো এবার পরিতোষবাবুর কথা মতো জায়গা জমি বিক্রি করে অন্যত্র চলে যান, কারণ এই যাযাবর শ্রেণীর লোকের একতা সাধারণ মানুষের থেকে অনেক বেশি। কোনোভাবে যদি তাদের কানে এই কথা পৌঁছায়, তবে আপনাদের প্রাণ সংশয় হতে পারে, এ ব্যাপারে আমি নিশ্চিত। সবাই মন্ত্রমুগ্ধের মতো আরণ্যকের দিকে চেয়েছিল এতক্ষণ। কেবল ভূতনাথ বাবুর মুখ দেখলাম কালো হয়ে এসেছে। ব্যাপারটা লক্ষ্য করে আরণ্যক একটু এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখে বলল, চলুন ভূতনাথ বাবু, শালক নেই তাতে কি আছে, আমরা তিনজন তো ভ্রমণের আনন্দ নিতেই পারি নাকি? চলে এসো অতুল। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে সুলেখক রাজপ্রতাপ বসুর কলমে ডিটেকটিভ আরণ্যক বাসু সিরিজের রহস্য রোমাঞ্চ কাহিনী আদিম গরল রহস্য। গল্পটি শুনে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ ও আবদার রইল তোমার কাছে বন্ধু। আজকের কাহিনীতে যারা কণ্ঠ দিয়েছে, গোয়েন্দা আরণ্যকের ভূমিকায় শুভারুণ বসু, গল্প পাঠ ও সহকারী গোয়েন্দার ভূমিকায় সৌরভ সাহা, অন্যান্য চরিত্রে অংশগ্রহণে শুভদীপ, সৌরভ সাহা, সৌরভ রায়, দিব্যেন্দু, অভিজিৎ, পার্থ, আদিত্য ও দেবস্মিতা। কাহিনীর নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।